বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম সিরাজুল ইসলাম সবুজ, সহকারী শিক্ষক, মঠবাড়ি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়রাবাদ। এডিটর, হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত টুলস এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান নির্ধারণ এবং বিষয়ভিত্তিক কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনা অনুসরণ করে শিক্ষণ অবস্থার উন্নয়নে স্তরভিত্তিক পাঠদানের মাধ্যমে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবস্থার উন্নয়নের নিমিত্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ের বেসলাইন সার্ভে করতে হবে এবং সেখান থেকে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে উন্নয়নের ক্ষেত্রে কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম গৃহীতব্য কর্মসূচিতে অভিভাবক সহ প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিভাগীয় এবং জেলাতে টাস্ক ফোর্স কমিটি এবং উপজেলাতে অ্যাড কমিটির সভাপতি এবং সদস্যগণ রয়েছে, তাদেরকে উক্ত কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের মান উন্নীতকরণের কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয় পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নিবিড় মনিটরিং করতে হবে। ১ জুলাই ২০২৫ অর্থাৎ আজ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি কার্য দিবসে একটি শ্রেণীর একটি বিষয়ের অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে যে সকল বিদ্যালয়ে অধিক শিক্ষার্থী রয়েছে তারা অতিরিক্ত একদিন আহ, এই কার্যক্রমটি পরিচালনা করতে পারেন। অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আমাদের বোঝাতে হবে যে এটি কোনো পরীক্ষা বা মূল্যায়ন নয়, এটি শিখন শেখানো কার্যক্রম নয়, এটি ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের প্রস্তুতির কোনো দরকার নাই, কারণ এটি যেহেতু বেসলাইন সার্ভে, শিক্ষার্থীর প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য তার কোনো পূর্ব প্রস্তুতির দরকার নেই। এটি বিষয়বস্তুর আলোকে শুধুমাত্র ওই শ্রেণীর শিক্ষার্থীর জানুয়ারি থেকে এপ্রিল অথবা প্রথম প্রান্তিক পর্যন্ত শিক্ষণের অবস্থা যাচাই, ইংরেজির ক্ষেত্রে আপ টু এপ্রিল এবং গণিতের ক্ষেত্রে প্রথম প্রান্তিকের বার্ষিক পাঠ পরিকল্পনা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত শিক্ষণের অবস্থান যাচাই এবং স্তরভিত্তিক রেকর্ড সংগ্রহ, শ্রেণীর যোগ্যতা অনুযায়ী বিষয়ভিত্তিক প্রত্যেক শিক্ষার্থী কোন অবস্থায় আছে সেটি সঠিকভাবে যাচাই করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে এবং ঘাটতি দূরকরণে কর্মপরিকল্পনা তৈরি, পুনর্যাচাই, অগ্রগতি এবং চূড়ান্ত যাচাই। এ বিষয় নিয়ে ভীতি বা আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছুই নাই। অধিদপ্তরের ২৫ জুন ২০২৫ তারিখে ১২২১ নম্বর স্মারকপত্রের আলোকে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কর্মপরিকল্পনায় বলা হয়েছে, বিদ্যালয় পর্যায়ে অ্যাসেসমেন্ট টুলস এর ভিত্তিতে শতকরা ১০০ ভাগ শিক্ষার্থীর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ে বেসলাইন সার্ভে করতে হবে। এখানে সকল শিক্ষার্থীকে এই বেসলাইন সার্ভের আওতায় আনতে হবে এবং সময়সীমা ১ থেকে ১৫ জুলাই। বাস্তবায়নকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, মনিটরিং অফিসার হিসেবে আমাদের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ থাকবেন। শিখন অবস্থানের ভিত্তিতে শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ, এটি ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত। এটি বাস্তবায়নকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ২৪ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। এটি ছিল শ্রেণী শিক্ষক এবং প্রধান শিক্ষকের কার্যক্রম এবং বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেপ্টেম্বরের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত, এটি হচ্ছে টুলস ব্যবহার করে একটি বিদ্যালয়ের ২৫% শিক্ষার্থীদের মান পুনরায় যাচাই। এটি আমাদের সম্মানিত কর্মকর্তা যিনি আছেন, আহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী ইন্সট্রাক্টর মহোদয়গণ,
এটা জাস্ট আমরা একটু দেখে রাখি। টুলস ব্যবহার করে 10% শিক্ষার্থীর অগ্রগতিতে আছে। এটি ইউআরসি ইনস্ট্রাক্টর এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় করবেন। টুলস ব্যবহার করে শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই চূড়ান্ত। এটা 1 থেকে 30 নভেম্বর অর্থাৎ ডিপিই থেকে কর্মকর্তা বা বিভাগীয় ডিডিডিপিও স্যার করবেন। অধিদপ্তরের কর্মপরিকল্পনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যে অ্যাসেসমেন্টের যে মূল যে বিষয় সেটা হচ্ছে 100% শিক্ষার্থীর বর্তমান অবস্থা যাচাই করতে হবে, অর্থাৎ তাদের বেসলাইন সার্ভে করতে হবে এবং পাশাপাশি শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। 25% শিক্ষার্থীদের মান পুনরায় যাচাই, যেটি বললাম, এটিও স্যার বা সহকারী ইনস্ট্রাক্টরদের জন্য, এবং 10% শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই। শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাই, এটা নমুনা ভিত্তিক হবে, সেটা অধিদপ্তর থেকে তালিকা আসবে, সেই বিদ্যালয়গুলো হবে। তো আমাদের যে কথা, যে আলোচনা, সেই মেন বিষয় সম্পর্কে আর একটু কথা বলে নেই। যে বেসলাইন সার্ভের কথা আমরা বলছি, তার নিয়ে এত কথা, তার নিয়ে একটু জানি। ইংরেজি বেস শব্দটির অর্থ হলো ভিত্তি আর বেসলাইন অর্থ হলো ভিত্তি রেখা। শিখন শেখানো প্রক্রিয়ায় শিক্ষার্থীর পাঠগত অবস্থানকে মূলত বেসলাইন সার্ভে বলা হয়ে থাকে। বেসলাইন সার্ভে হলো একটি নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত একটি জরিপ, যার মাধ্যমে যাচাই করে দেখায় শিক্ষার্থীদের কার পাঠগত অবস্থান কিরূপ। আর শিখন মান যাচাই সংক্রান্ত টুলস, অর্থাৎ যে টুলসকে আমরা ব্যবহার করব, অধিদপ্তর থেকে সরবরাহ করা হয়েছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে যে ওনারা একটি টুলস আমাদের সরবরাহ করেছেন। শিখন মান যাচাই সংক্রান্ত টুলস হচ্ছে শিক্ষার্থীর কোনো বিষয়ে সার্বিক জ্ঞান, শ্রবণ, পঠন, লেখন যোগ্যতা নির্ণয় বা মাপকাঠি, অর্থাৎ যার সাহায্যে আমি শিক্ষার্থীর কোনো বিষয়ে সার্বিক জ্ঞান যাচাই করছি, সেটাই হচ্ছে শিখন মান যাচাই সংক্রান্ত টুলস। তো বিদ্যালয় পর্যায়ে অ্যাসেসমেন্ট কার্যক্রম যখন আমি পরিচালনা করতে যাব, তখন আমার কিছু প্রয়োজনীয় উপকরণ দরকার হবে। শিক্ষার্থীর শিখন মান বা অবস্থান যাচাইয়ের জন্য বিষয়ভিত্তিক বেসলাইন যে সার্ভে টুলস, এটা ইতিমধ্যে উপজেলার শিক্ষা অফিস কর্তৃক সরবরাহ করা হয়েছে। বিষয়ভিত্তিক যে নির্দেশাবলী, আসলে আমরা কিভাবে এই বেসলাইন সার্ভেটি করব, রেকর্ড ফর্মে কিভাবে সংরক্ষণ করব, এটি এই বিষয়টি এবং অধিদপ্তরের যে কর্মপরিকল্পনা এবং প্রয়োজনীয় রেজিস্টার, ল্যাপটপ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি বলি এটা কিভাবে করা যেতে পারে, এটা প্রথমে সংক্ষিপ্ত আলোচনা। শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের এ বিষয়ে বলা যে এটা কোনো পরীক্ষা না, এটা ভীতির বিষয় না। তোমরা যে পড়াটা যে পর্যন্ত তোমরা তোমাদের প্রথম সময় পরীক্ষা হয়েছে বা এপ্রিলে তোমরা যে পর্যন্ত পড়েছিলে, তার মধ্যে থেকে কিছু নমুনা প্রশ্ন তোমাদের দিয়ে যাচাই করে দেখা হচ্ছে যে আসলে তোমরা কতদূর কি পড়তে পেরেছো। এভাবে তাদেরকে বেসলাইন সার্ভের পূর্বে এ বিষয়ে একটু ধারণা দেয়া, আসলে এটাকে আনন্দময় পরিবেশ সৃষ্টির জন্য এটা করা যেতে পারে। এবং এটা হবে হচ্ছে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচে, অর্থাৎ সম্মিলিত ভাবে নয়। একজন একজন শিক্ষার্থীকে ডেকে তাকে যে আমাদের যে বেসলাইন টুলস আছে তার আলোকেই এটি করা হবে। এটা পাশাপাশি বা সামনে বসিয়ে, অর্থাৎ শ্রেণী শিক্ষক যিনি থাকবেন বা যিনি বেসলাইন সার্ভে করবেন, তিনি এটা তার পাশাপাশি বসিয়ে, যাতে সে ভয়ভীতি না পায়, অথবা সে শিক্ষক বসে আছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসলাইন সার্ভের প্রশ্নগুলোর উত্তর লিখতেছে বা বলতেছে, এটা দৃষ্টিকটু দেখায়। তাকে পাশাপাশি বা সামনাসামনি বসিয়ে এই কাজটি করতে হবে। এবং তার জন্য সবচেয়ে ভালো হয় এটা একটা আলাদা টুলস সরবরাহ করে, অর্থাৎ যেহেতু ওখানে সে বাংলায় কতটি পড়তে পেরেছে, কতটি ভুল করেছে, মার্কিং এর একটা ব্যাপার আছে, সেটা তাকে বুঝতে না দিয়ে তাকে তার জন্য একটা ফ্রেশ টুল সরবরাহ করলাম। এবং শিক্ষক হিসেবে আমার নিজের কাছে আমি আরেকটি টুলস নিয়ে রাখলাম, যাতে ওর নাম ঠিকানা গুলো লেখা থাকলো, সে লিখলো, তার উপরে আমি মার্কিং করলাম। কারণ সে যখন পড়বে যেটা ভুল যাবে, সেটা আমি মার্কিং করতে গেলে তার কাছ থেকে ওই টুলসটা নিতে হবে, তার মধ্যে মার্কিং করতে হবে, দাগ কাটতে হবে, সেটা আসলে কেমন থাকে। এই জন্য তার জন্য একটা ফ্রেশ টুলস থাকবে, সে সেখান থেকে পড়বে। এরপরে তার জন্য যে নির্ধারিত যে কপিটা, সেটা শিক্ষক হিসেবে আমি নিজের কাছে রাখবো, সেটাই আমি মার্কিং করব। কোন জায়গায় ভুল যাচ্ছে,
কোন দাগের অ্যান্সার সে কিভাবে করতেছে তার প্রয়োজনীয় নোট আমি তার জন্য যে সরবরাহকৃত টুলস যেখানে তার নাম, ঠিকানা, রোল লেখা থাকবে সেটি নিজের কাছে নেব। এটা মনে হয় সহজ হবে। প্রশ্নে আমরা পেন্সিল দিয়ে মার্কিং করে রাখতে পারি। পাশাপাশি ডেটা সংরক্ষণের জন্য আমরা রেজিস্টার, রেকর্ড সংরক্ষণ ছক বা কম্পিউটারে এটা করে রাখতে পারি। আজকে যেহেতু আমরা বাংলা বিষয়ের ক্ষেত্রে কিভাবে আমরা বেসলাইন সার্ভে করব, কিভাবে রেকর্ড সংরক্ষণ করব, কিভাবে কর্ম পরিকল্পনা করব, এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা বাংলা বিষয়ের ক্ষেত্রে যে সাধারণ নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। শিক্ষার্থীদের পড়া যাচাইয়ের ক্ষেত্রে যখন যে টুলসটি সরবরাহ করা হয়েছে সেই টুলসের পড়া যখন আমরা যাচাই করব তখন আমরা বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভান্ডার, সাবলীলতা এবং যে বোধগম্যতার বিষয়, এই বিষয়গুলো আমরা বিবেচনায় রাখবো। এখানে 6টি বিষয়ের কথা বলা হয়েছে। এটা হচ্ছে পড়ার ক্ষেত্রে। শিক্ষার্থীদের লেখা মূল্যায়নের ক্ষেত্রে আমরা বানান, বিরাম চিহ্ন ও ব্যাকরণগত ভুল এটা আমরা পরিমাপ করব। আমাদের সংরক্ষণ ছকে 6টি বিষয়ের কথা বলা হয়েছে, আরো 3টি বিষয় রয়ে গেছে ওখানে। প্রশ্নপত্রের আলোকে শিক্ষক প্রতিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় শিখন অবস্থান যাচাই করবে। অর্থাৎ একজনের অবস্থানকে কেমন সেরকম ইন্ডিভিজুয়ালি এটা যাচাই করতে হবে। একজন শিক্ষার্থীকে শিখন অবস্থান যাচাই করে প্রদত্ত ছকে রেকর্ড লিপিবদ্ধ করতে হবে এবং নিরাময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটা কিভাবে আমরা রেকর্ড সংরক্ষণ করব একটু পরে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের বেসলাইন করে আমরা 4টি ক্যাটাগরিতে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। একটি অতি উত্তম। অতি উত্তম হচ্ছে শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা যদি সফলভাবে অর্জন করতে পারে, অর্থাৎ পড়ে যদি তার অন্তর্নিহিত ভাব বুঝতে এবং বলতে পারে, সেই শিক্ষার্থীকে আমরা অতি উত্তম ক্যাটাগরিতে নিয়ে যেতে পারি। উত্তম শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করছে, এক্ষেত্রে শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ সে সাবলীল ছিল। এবং চলতিমান নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে, এটা শিক্ষকের আংশিক সহায়তায় সে করতে পারে। এবং চলতিমানের নিচে শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে আছে, অর্থাৎ তার অবস্থানটা যেখানে থাকার কথা ছিল শ্রেণী হিসাবে, বছরের সময় হিসাবে, সেখানে না থেকে সে পিছিয়ে আছে, এক্ষেত্রে শিক্ষকের সে পূর্ণ সহায়তায় কাজটি করতে পারে। তো বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই এবং রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে যে কোডিং নির্দেশনা দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে প্রশ্ন অনুযায়ী নাম্বার প্রদানের ক্ষেত্রে কোডিং নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থাৎ বর্ণজ্ঞান বা ধ্বনি সচেতনতা স্পেসিফিক ভাবে সে কেমন পেরেছে সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আমি নাম্বারিং করতে পারি, কারণ সেটা দেখে আমাকে বুঝতে হবে ওই শিক্ষার্থীর পাঠগত অবস্থা আসলে কিরূপ, সে কোন স্টেজে আছে। তো এই জন্য ওভারঅল সবার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানে উত্তর না লিখলে, অর্থাৎ এটা লেখার ক্ষেত্রে কোড 9 প্রদান করতে হবে। এখানে 9 কিন্তু আসলে একটা সংখ্যা। এখানে যে অতি উত্তম হলে যে আমরা 4 দিচ্ছি তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে এমন বিষয় ভাবলে হবে না। 9 জাস্ট একটা ডিজিট। তো এটা উত্তর না লিখলে, অর্থাৎ লেখার ক্ষেত্রে যদি সে উত্তর না লেখে তাহলে কোড 9 প্রদান করতে হবে, অর্থাৎ সেই ঘরে আমাকে 9 লিখতে হবে। উত্তর যদি ভুল লেখে তাহলে কোড 0 প্রদান করতে হবে। এটা যদি একটু সহজ ভাবে বলি, উত্তর লেখার পরে যদি ভুল হয় তাহলে সে 0 পাবে, আর যদি সে উত্তর নাই লেখে, টোটালি টাচ না করে, তাহলে তাকে 9 প্রদান করতে হবে, অর্থাৎ ওই ঘরে 9 দিতে হবে। এবার শিক্ষার্থীর শিখন অবস্থান পড়ার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে কোড 1, চলতি মান হলে 2, উত্তম হলে 3, অতি উত্তম হলে 4 হবে। এটা কিন্তু পড়ার ক্ষেত্রে। লেখার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। লেখার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে কোড 1, চলতি মান 2 এবং উত্তম হলে 3, অতি উত্তম হলে 4 দিতে হবে। এক্ষেত্রে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক উত্তরও সঠিক বলে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছে তারা পরিবার পরিবেশ থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আসে, তার আলোকে যদি বেসলাইন সার্ভের যে উত্তরগুলো তারা যদি প্রদান করে, প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য উত্তরকেও প্রাসঙ্গিকভাবে বিবেচনা করতে হবে যদি সঠিক হয়। কারণ আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী আছেন তারা পরিবার পরিবেশ থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আসে, এই অভিজ্ঞতার আলোকে যদি কোনো প্রশ্নের উত্তর করে এবং সেটা যদি সঠিক উত্তরের কাছাকাছি যায় তাহলে সেটাকে আমাদের সঠিক বলে ধরে নিতে হবে।
আমরা কোডিং নির্দেশনাটি যদি একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি, তো লেখার ক্ষেত্রে উত্তর যদি না লেখে তাহলে কোড 9 প্রদান করতে হবে। উত্তর যদি ভুল লেখে তাহলে কোড 0 প্রদান করতে হবে। অতি উত্তম 4, উত্তম 3, চলতি মান 2, চলতি মানের নিচে 1। এটা কিন্তু লেখার ক্ষেত্রে, এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রে। পড়ার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে 9 বা 0 কোডের কোনো ব্যবহার নাই। শুধুমাত্র অতি উত্তম হলে 4, উত্তম হলে 3, চলতি মান 2, চলতি মানের নিচে কোড 1। এখন আমরা আরেকটু এই বিষয়টি নিয়ে দেখব, কারণ এটা আমাদের রেকর্ড সংরক্ষণ ছকে বিষয়টি নিয়ে একটু কাজে লাগবে। তো আমরা দেখি অতি উত্তম যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে। এখানে আমি সবগুলো একবারে দেখানোর চেষ্টা করেছি, কারণ একটু পরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শিক্ষকের সহায়তা লাগে না। এক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষার্থীকে আমরা অতি উত্তমের ক্ষেত্রে 4 দিচ্ছি, এবং এটা কিন্তু আমি পরবর্তীতে পার্সেন্টেন্সে নিয়ে গেছি। কারণ পার্সেন্টেন্সে যখন আমি নিয়ে যাব তখন কিন্তু আমার ক্ষেত্রে রেকর্ড সংরক্ষণ খুবই সহজ হবে, যেটা উদাহরণের মাধ্যমে একটু পরে আলোচনা করব। আমরা এখন জাস্ট দেখে যাই। উত্তম প্রত্যাশিত প্রায় সকল যোগ্যতা ওই শিক্ষার্থী অর্জন করেছে, অর্থাৎ শ্রেণী উপযোগী যে যোগ্যতাগুলো ছিল সেগুলো সে উত্তম অর্জন করেছে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকের আংশিক সহায়তা লাগতেও পারে অথবা নাও পারে, অর্থাৎ শিক্ষার্থী এক্ষেত্রে সাবলীল। এক্ষেত্রে 3, এবং এখানে পার্সেন্টেজ 75%। চলতি মান নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা সে অর্জন করেছে, এক্ষেত্রে শিক্ষকের আংশিক সহায়তায় সে কাজটি করতে পেরেছে। এক্ষেত্রে কোডিং এ আমরা 2 দেব চলতি মান, এবং পার্সেন্টেন্সে 50। এই 100, 75, 50 বা 25 এগুলো জাস্ট কাজের সুবিধার জন্য এখানে দেয়া। মূলত আমাদের যে নির্দেশনা 4, 3, 2, 1 এ পর্যন্ত দেয়া আছে, কিন্তু আমাদের এই যে পার্সেন্টেজ যেটা আমি অতিরিক্ত দিয়েছি এটা আমাদের হিসাবের সুবিধার্থে দিয়েছি। সেটা আমরা একটু পরে দেখব কেন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তো চলতি মানের যদি নিচে হয় তাহলে শ্রেণী উপযোগী যোগ্যতার থেকে বেশ সে পিছিয়ে আছে, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকের পূর্ণ সহায়তা লাগবে। সেক্ষেত্রে আমরা চলতি মানের নিচে হলে 1 দেব, যে ক্ষেত্রেই হোক, সে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা বা যে ক্ষেত্রেই হোক না কেন। আর পার্সেন্টেজ এটা এক্সট্রা, সেটা আমি 25% দিয়েছি। তো বাংলা বিষয়ের রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে আমাদের পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। পঠন দক্ষতায় আমাদের 6টি বিষয় রয়েছে, এটা আমরা সবাই সাব ক্লাস্টারে যেহেতু বিষয় হিসেবে ছিল আমরা আলোচনা করেছি, এখানে আর ডিটেলসে না যাই। তবে মেন পয়েন্ট গুলো আমি একটু বলি: বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভান্ডার, সাবলীলতা, বোধগম্য এবং অনুসিদ্ধান্ত। আর লিখন দক্ষতার ক্ষেত্রে আমাদের সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান, এই বিষয়গুলোর উপরেই আমাদের করতে হবে। সংক্ষেপে যেটা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে পঠন দক্ষতার যে 6টি বিষয় রেকর্ড সংরক্ষণ টুলসে ছকে, আর লিখনের ক্ষেত্রে 6টি বিষয়। তো এবার আমি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমরা সেখানে আসব। তো সেখানে আসার আগে আমি আপনাদের একটি ব্ল্যাঙ্ক টুলস আমি আপনাদের দেখাচ্ছি, যেটির সাহায্যে আমরা শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই করছি। এটা অধিদপ্তর থেকে সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে আমরা বিদ্যালয় পর্যায়ে এটা পেয়ে গেছি। শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই, এখানে শ্রেণী দেওয়া আছে, তৃতীয় বিষয় বাংলা। এখানে প্রথমে আমি যে কিভাবে করতে পারি সেখানে আলোচনা করেছিলাম, যে ওই শিক্ষার্থীকে ডেকে এনে কিভাবে করতে হবে। তো তাকে এরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম আমি তাকে সরবরাহ করব। আর আমার কাছে যে শিক্ষার্থী যাচাই করব তার বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, ছেলে মেয়ে, রোল নাম্বার, শাখা, এগুলো তার কাছ থেকে প্রথমে আমি লিখে নেব। লিখে নেওয়ার পরে ওর সেই কপিটা আমি আমার কাছে রাখবো, আর ওকে একটি এরকম ব্ল্যাঙ্ক কপি দেব। এরপরে তাকে মনে করেন আমি এই বিষয়গুলো নিয়ে তার যাচাই করব। তো নামগুলো পড়ে সঠিকভাবে গোল চিহ্ন দাও। এক্ষেত্রে আমি কিন্তু এটা তখন তার কাছে দিতে পারি, যে এটা তুমি আমার কাছে দাও, বা কোনটাই গোল হবে তুমি দেখাও, সেটাই দেখালো, আমি তাতে গোল দিয়ে নিতে পারি। না হলে কিন্তু একবার তার কাছে একবার আমার কাছে এভাবে করতে হবে। তো এখানে প্রশ্ন, এখানে 1 দাগ থেকে 9 দাগ পর্যন্ত প্রশ্ন আছে।
তো প্রশ্নগুলো আমরা দেখবো আসলে কিভাবে এটি পূরণ করা যায় সহজে। তো এটার জন্য আমি প্রথমে চলে যাব আরেকটি পূরণকৃত আপনাদের জন্য একটি বেসলাইন টুলস তৃতীয় সিরিজের বাংলা উদাহরণ হিসেবে আমি নিয়েছি। তো এখানে শিক্ষার্থী এগুলো লেখার পরে দেখেন নামগুলো পড়ে সঠিক দিকে গোল চিহ্ন দাও, এটা কিন্তু পড়ার বিষয়। তো এখানে বলা হয়েছে পাখির নামগুলোতে টিক চিহ্ন দাও, এখানে এভাবে সে গোল চিহ্ন দেবে। গোল চিহ্ন দেওয়ার পরে এখানে বলছে সবজির নামগুলো তে গোল চিহ্ন দাও, তো গোল চিহ্ন দিল। তো এখানে আছে কিন্তু 8টা বিষয়, আমি একটু উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সবার বিষয়টা বোধগম্য হয়। এজন্য এখানে পাখির নাম এবং সবজির নাম মিলে 8টি বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে। এরপরে ছবির সাথে মিল করে শূন্য স্থানে কোনটি বলবে সেটিতে গোল চিহ্ন দাও। এটা দুটো রয়েছে, বাম পাশে একটা ডান পাশে একটা, এই জন্য আমি 2 নাম্বার ধরে নিয়েছি। এটা আমার মতো করে ধরে নিয়েছি, আপনারা এভাবে পারেন অন্যভাবেও ধরতে পারেন। কোন কোন বর্ণ যোগে যুক্ত বর্ণ গঠিত হয়েছে সেটিতে গোল চিহ্ন দাও, এটাও আমি সাইডটা ছিল এজন্য 4 নাম্বার ধরে নিয়েছি। এরপরে এই যে সমার্থক শব্দ যেটা আছে এটি সাইড ধরেছি। বাক্যের শেষে কোন চিহ্ন বসবে এটার জন্য 1 ধরেছি। সতর্ক শব্দ দিয়ে কি অর্থ প্রকাশ করে এটা একটা 1 ধরেছি। কোন বাক্যটি সঠিক এটা 1। এরপরে উপরের ছকে এর বর্ণ দিয়ে তৈরি সঠিক শব্দ কোনটি এটা 1 ধরেছি। এবার অনুচ্ছেদ পড়ায় এখানে 4টার জন্য 4 এবং লেখার জন্য 4 ধরেছি। তো টোটাল যদি আমি হিসাব করি তাহলে এখানে আমার 8 আর 2 10, 10 আছে 14 আছে 18, 19 20 21 22 আছে 26। এই 26 হচ্ছে আমার পড়ার জন্য। পড়ার জন্য আমি পাই 26 নাম্বার এবং লেখার জন্য আমার রয়েছে 4 নাম্বার। অর্থাৎ আমার এখানে যে টুলসে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আমার পড়ার জন্য রয়েছে 26 নাম্বার আমি ধরে নিয়েছি, আর লেখার জন্য 4 নাম্বার ধরে নিয়েছি। এখন এইটা কেন আমি ধরে নিলাম সেটা বলি। এই পড়াগুলো তো পড়াই দেয়া আছে আর লেখাগুলো লেখাই দেয়া আছে। এখন মনে করেন যখন আমি কোনো শিক্ষার্থী এখান থেকে মনে করেন সে 8 আর 2 10, 14 পেল, হয়তো বাকিগুলো আর সে পারলো না। তো 14 তাহলে 100 ভাগ সমান যদি আমি 26 ধরি, তাহলে প্রতি ভাগ আসে আমার 3.84। তো 3.84 এটা আমি ভাগ দিয়েই বের করেছি। অর্থাৎ যদি আমি 100 ভাগ সমান 26 ধরেছি, টোটাল নাম্বার যেহেতু আমার পড়ায় 26, আমি 100 ভাগ সমান 26 ধরেছি, তাই 100 কে যদি আমি 26 দিয়ে ভাগ করি তাহলে আমার প্রতিটা দাগের জন্য নাম্বারের জন্য আমার পড়ে 3.84 করে। তো 3.84 যদি পড়ে তাহলে ওই শিক্ষার্থী যদি এখানে আপনার 3.84 পায়, সেক্ষেত্রে যদি সে এখানে ধরেন 5 পেল, এখানে 2 পেল, 7 পেল, তাইলে আমি তার কত নাম্বার দেব? তাহলে সে পেয়েছে প্রতি ভাগ সমান যেহেতু 3.84 গুণ আমি 7 দিলাম, তাহলে আমার আসে 26.88। যদি 26 হলে আমি কিন্তু ওখানে শতকরা দিয়েছিলাম 25%। 25% মানে চলতি পানে নিচে, তাহলে তার একটু উপরে চলে গেছে, অর্থাৎ চলতি মান। তখন আমি তাকে কিন্তু আমি চলতি মানের ওই ক্যাটাগরিতে, অর্থাৎ আমি তাকে কিন্তু আমি 2 কোডিং অনুসারে এটা আমি দেব। এটা আরেকটু দেখে আসি, এখানে আপনাদের ক্লিয়ার হবে আশা করি। এখানে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে আমার 9টি প্রশ্ন রয়েছে এবং বাংলার ক্ষেত্রে 8টি প্রশ্ন রয়েছে। তো মনে করেন আমি বর্ণজ্ঞান যাচাই করছি, ধ্বনি সচেতনতা যাচাই করছি। এখন বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা কিন্তু আমার টোটাল 1 দাগ থেকে, যেহেতু এটা পড়ার মধ্যে বিষয়, সেহেতু আমার 1 দাগ থেকে এই যে 9.4 পর্যন্ত এই যে আমার যে পড়ার যে বিষয়টা রয়েছে, এই যে পড়া পড়া পড়া, এই সব পড়া মিলেই কিন্তু আমার বর্ণজ্ঞান বা ধ্বনি সচেতনতা যাচাই করতে হবে। তো এই এভারেজটা আমি এভাবেই বসাবো যে আমি এখানে দেখা গেল কোনো শিক্ষার্থী 8 আর 2 10, আচ্ছা 14 পেল। তা 14 যখন পেয়েছে 100 ভাগ সমান 26, প্রতি ভাগ আসতেছে আমার 3.84। তো 3.84 এর যদি আমি 14 দিয়ে গুণ দিই তাহলে আসে 53.76।
তো 53 যখন পাবে, আমি কিন্তু পার্সেন্টেজ যখন দিয়েছি, এই যে আবার একটু ব্যাকে যাই, পার্সেন্টেজ যখন আমি কি জন্য দিয়েছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখি তাহলে, পার্সেন্টেজ যখন আমার কোন শিক্ষার্থী বর্ণজ্ঞানের ক্ষেত্রে 53.76 পারছে, তখন সে চলতি মানের থেকে উপরে আছে, অর্থাৎ উত্তমে আছে। এই যে 50% আমি এজন্য দিয়েছিলাম, এটা হিসাবের সুবিধার্থে। তো আবার আমরা সেই প্রশ্নে চলে যাই, যেটা আমরা পূরণ করে রেখেছিলাম। তো এভাবে আমরা মার্কিং গুলো করব। এরপরে যদি লেখার ক্ষেত্রে আসেন, তো লেখার এখানে 4টা বিষয় রয়েছে, 4 সমান 100। সেক্ষেত্রে সে যদি শিক্ষার্থী যদি একটা প্রশ্ন পারে 25%, অর্থাৎ চলতি মানের নিচে, আমরা সেখানে আমরা 1 দেব। যদি 2টা পারে, আমরা 2টা মানে 50, অর্থাৎ সেটা চলতি মান। যদি 3টা পারে 75, অর্থাৎ সে উত্তমের ক্যাটাগরিতে আমরা দেব কোডিং এর ক্ষেত্রে। আর 4টা পারলেই তো 100, অর্থাৎ অতি উত্তমে আমরা দেব। এভাবেই কিন্তু আমরা ধরে নিয়ে মার্কিংটা করতে পারি। গণিত বা ইংরেজির মতো স্পেসিফিক ভাবে বাংলায় কিন্তু ওইভাবে নাই। এই জন্য বর্ণজ্ঞান যাচাই করতে গেলে ওভারঅল এই যে 1 থেকে যে প্রশ্ন শেষ পর্যন্ত, অথবা শব্দ ভান্ডার, এটা পড়ার মধ্যে বিষয়, বিরাম চিহ্ন, ব্যাকরণগত বিষয় যেটা লেখার মধ্যে রয়েছে, এভাবেই কিন্তু আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা খুব সহজে এটা আমরা কোডিং এর মাধ্যমে রেকর্ড সংরক্ষণ ছকে দিতে পারবো, না হলে দিতে পারবো না। আমরা এখানে একটু দেখি, আমি 3জন শিক্ষার্থীর নাম দিয়েছি, নমুনা শিক্ষার্থী ক, খ, গ। এক্ষেত্রে পঠন দক্ষতায় আমি তার বর্ণজ্ঞান 4 দিয়েছি। ক শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা আসলে শ্রেণীকক্ষে এখানে আমি 3 ধরনের শিক্ষার্থীকে দেখানোর চেষ্টা করেছি, একটি উত্তম, একটি মাঝারি এবং একটি একজন নিম্নমানের শিক্ষার্থী। তো বর্ণজ্ঞান ক শিক্ষার্থীর সে 4 দিয়েছি, ধ্বনি সচেতনতা 4, শব্দ ভান্ডার 4। এটার একটা সিকোয়েন্স থাকবে। আসলে তার যদি বর্ণজ্ঞান না থাকে, তাহলে কিন্তু তার শব্দ ভান্ডার থাকবে না। এটা একটু মিলাই দেব। সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, এটা দিয়েছি আমি ক শিক্ষার্থীর ক্ষেত্রে। খ শিক্ষার্থীর কিন্তু দেখেন বর্ণজ্ঞান 4, 4, 3, যেহেতু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার বর্ণজ্ঞান রয়েছে। গ শিক্ষার্থীর একটু কম আছে, 3 দিয়েছি। ধ্বনি সচেতনতার ক্ষেত্রে সকল শিক্ষার্থীর 4, 4, 3, শব্দ ভান্ডার 4, 3, 2, সাবলীলতা 3, 2, 1, বোধগম্যতা 3, 2, 2, অনুসিদ্ধান্ত এভাবে দিয়েছে। এবার লিখন দক্ষতার ক্ষেত্রে যে সঠিক আকৃতি, সঠিক প্রবাহের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ক শিক্ষার্থী পেয়েছে 3, খ শিক্ষার্থী 3, গ শিক্ষার্থী 2, সমান্তরাল 3, 3, 2 এভাবে দিয়েছি। এবার আসি লেখার ক্ষেত্রে যে কোডিং এর ব্যবহার ছিল, যে 9 এবং শূন্যের ব্যবহার। শিক্ষার্থী গ শিক্ষার্থী টোটালি এখানে অ্যান্সার করেনি। এটা মনে করেন সে মাত্রা বা বানান দেয়নি ঠিক, বা হয়নি ঠিকঠাক, সেক্ষেত্রে কিন্তু আমি 9 দিয়েছি। অথবা এখানে সে বিরাম চিহ্ন যেটা দেওয়ার দরকার সে ভুল করেছে, তাহলে ভুল যদি করে থাকে তাকে আমি কোডিং 0 দেবো, এটা লেখার ক্ষেত্রে। ব্যাকরণ জ্ঞান 1 দিয়েছি। এভাবেই কিন্তু আমরা এই যে প্রশ্নটা রয়েছে, এবং এই যে পঠন দক্ষতার 6টি বিষয়, লিখন দক্ষতার 6টি বিষয়, এই 6টি বিষয়ের উপরেই ভিত্তি করে আমরা শিক্ষার্থীর বেসলাইন যে বাংলা বিষয় রয়েছে সেটি বেসলাইন সার্ভে করব, এবং এভাবেই আমরা নাম্বারিং করতে পারি। আপনারা আপনাদের মতো করতে পারেন। আমার কাছে এই বিষয়টি এভাবে উপস্থাপন করাটা মনে হয়েছে যে আপনাদের কাছে বোধগম্য হবে, এজন্য বিষয়টি এভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে আরেকটু বলে রাখি আপনাদের জন্য আরেকবার, যে বিষয়টি হচ্ছে, আমি যখন টুলসটি নেব, নেয়ার পরে উদাহরণ হিসেবে আমি 3য় শ্রেণীর বাংলার বিষয় বলছি। এখানে পড়ার বিষয় আছে আপনার এই পর্যন্ত, শুধুমাত্র লেখার ক্ষেত্রে একটা বিষয় আছে। এখন এটা যদি আপনি এই যে লিখতে গেলে তারে যদি এখানে বলা হয়েছে অনুচ্ছেদটির 9.4 থেকে 9.7 নাম্বার প্রশ্ন করবেন এবং লিখতে দেবেন। তো যদি তার নিজে নিজে লিখতে দিতে হয়, তার কিন্তু এখানে পড়ার বিষয়টা আবার চলে আসবে। তখন কিন্তু আপনারা 26-এ থাকবে না, তখন 30 হবে, অর্থাৎ 30 সমান 100 হবে। তখন প্রতিভাগ কিন্তু এখানে আবার আপনার কমে আসবে। তো আমি এটা যেহেতু এভাবেই দেওয়া আছে, এজন্য আমি লেখাটা আলাদা করে নিয়েছিলাম। তো এখানে আমি 100 ভাগ সমান 26 ধরছি, অর্থাৎ এখানে আমি প্রতিটা এখানে 4টা আইটেম আছে যুক্ত বর্ণে, এজন্য আমি 4 নাম্বার ধরেছি। এভাবে আমি 26 নাম্বার ধরে নিয়েছি, অর্থাৎ এই 100 নাম্বার সমান হচ্ছে 100 ভাগ সমান আমি 26 নাম্বার ধরে নিয়েছি। মানে যে শিক্ষার্থী সবগুলো পারবে 26টা আইটেমে, সে 100 নাম্বার পাবে, এভাবে ধরে নিয়েছি। তো 100কে যদি আমি 26 দিয়ে ভাগ দিই, তাহলে আমার প্রতি ভাগে আছে
3.84। তো শিক্ষার্থী যে কয়টি পাবে, যেই কত নাম্বার পাবে সেই কত গুণিতক হবে 3.84, তারপরে যেখানে যাবে। এখন কারো যদি গুণ করে হয় 45, তাহলে সে আমরা যে পার্সেন্টেজ যেখানে দেখিয়েছি সে হবে চলতি মান, অর্থাৎ 50 পর্যন্ত আমি পার্সেন্টেজ নিয়েছি চলতি মান। যদি সে 78 পায় তাহলে সেটি আমার উত্তমের ক্যাটাগরিতে যাবে, কারণ 75 থেকে আমার উত্তমের ক্যাটাগরি শুরু হয়েছে। এই জন্য আমি ওই গ্রেডিংটা আমার হিসাবে সুবিধার্থে করে নিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন। তো এই চতুর্থ শ্রেণীর বাংলাও একইভাবে আমরা করব, পঞ্চম শ্রেণীর বাংলাও একইভাবে করব, এবং এই যে রেকর্ড সংরক্ষণ যে ছক, এই ছকে আমরা যথাযথভাবে সংরক্ষণ করব, আমরা নোট রাখবো। এই যে বিষয়টি ছিল সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তো শিখন অবস্থানের ভিত্তিতে শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা আমার বেসলাইন সার্ভে করার পরে 16 তারিখ থেকে 23 জুলাই পর্যন্ত আমার কর্মপরিকল্পনা করতে হবে, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আমি শিখন ঘাটতি পাবো সেই শিখন ঘাটতি দূরীকরণে আমি কিভাবে কর্মপরিকল্পনাটা নিতে পারি, করতে পারি, সেটা আমাদের করতে হবে 16 থেকে 23 জুলাই পর্যন্ত। তো এখানে শিক্ষক যখন শ্রেণী শিক্ষক হিসেবে কাজ করবেন, তো শ্রেণী শিক্ষক হিসেবে শিখন শেখানো কাজ বেসলাইন সার্ভে কর্ম পরিকল্পনা করার পরে আমাকে সেই কর্ম পরিকল্পনা করার পরে সেখান থেকে কি করে আমাদের শিক্ষার্থীর উন্নতি করা যায়, অর্থাৎ কি কি কাজ করতে হবে কর্ম পরিকল্পনার পরে, সেই বিষয়গুলো এখানে আমি রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে প্রণীত টুলস এর আলোকে শিক্ষার্থীকে এক এক বিবেচনায় নিয়ে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করে তথ্য সংরক্ষণ করার পর শিক্ষার্থীদের পাঠগত অবস্থান বিবেচনায় রেখে প্রত্যেক শিক্ষার্থীর পরিকল্পনা অনুসারে স্তর ভিত্তিক পাঠদান করব। এখানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আমরা 4-5টি দলে ভাগ করে উন্নয়নের পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করব। এক্ষেত্রে যখন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বসবে তারা স্বাভাবিকভাবে বসতে পারে, মিশ্র দলে পড়তে পারে। তাদের জন্য 1 মিনিট রিডিং এর আমি ব্যবস্থা রাখতে পারি, যে সকল শিক্ষার্থী রিডিং পারে না তাদের জন্য। এক্ষেত্রে তাদের পাঠ্য বই অথবা সমমানের বই ব্যবহার করব। এবং যে সকল শিক্ষার্থী যুক্ত বর্ণ বা ফলা ভেঙে চিনতে বা পড়তে অসুবিধা হয় তাদের আমি বারবার অনুশীলন করাবো। শিক্ষার্থীদের পাঠে যে নতুন শব্দগুলো পাবো বা সমার্থক বা বিপরীত শব্দ সেগুলো ব্যবহার এবং বাক্য প্রয়োগ শেখাবো। এবং শিক্ষার্থীদের লেখার ক্ষেত্রে শ্রেণীতে এবং বাড়িতে শব্দ অনুশীলনের জন্য দাগ টানা যে খাতা রয়েছে সেখানে আমি প্রতিদিন লেখার ব্যবস্থা করব। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি আরো সময় নিয়ে তাদের শেখানোর চেষ্টা করব। ছোট ছোট মূল্যায়ন বা টেস্টের মাধ্যমে আবার তাদের দুর্বলতা চিহ্নিত করব এবং অনুশীলন করাবো। এরপরে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব বা দলগত কাজ বা কুইজের মাধ্যমে তাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোর চেষ্টা করব। পাশাপাশি আমার হোম ভিজিট জোরদার করতে হবে। অভিভাবকদের সন্তানদের শিক্ষণের বিষয়ে উৎসাহিত করতে হবে। এটা শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক হিসেবে আমি এই কাজগুলো করতে পারি বেসলাইন সার্ভে করার পরে কর্ম পরিকল্পনা, এবং এই স্টেজটা হচ্ছে অ্যাপ্লাই, আমি সেই কাজটি কিভাবে করব। শিক্ষণ ঘাটতি দূরীকরণে প্রধান শিক্ষকের করণীয়। এখানে প্রধান শিক্ষক প্রতিদিনের পাঠ কার্যক্রম দেখবেন বা মনিটরিং করবেন। প্রণীত টুলস এর আলোকে তিনি 10-12 জন শিক্ষার্থীর শিখন অগ্রগতি জানবেন। শ্রেণীকক্ষে কিন্তু এক্ষেত্রে প্রধান শিক্ষক বুক কর্নার বা শিশুতোষ বই সংগ্রহ করে সেটার পড়ার ব্যবস্থা করতে পারেন। হোম ভিজিট জোরদার করতে হবে এবং অভিভাবকদের এ বিষয়ে উৎসাহিত করতে হবে। তো এই ছিল বাংলা বিষয়ের আমরা বেসলাইন সার্ভে কিভাবে করব এবং শিখন ঘাটতির পরিকল্পনা। এটা তো ম্যান টু ম্যান ভেরি করবে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করবে, এজন্য ওই বিষয়ে আলোচনা না, শুধু টাইম শিডিউলটা এবং এই ঘাটতি দূরীকরণে আমি কিভাবে কাজ করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।